লোকমান সাহেবের সুন্দর ফ্রেমে বাঁধানো ছবি কেনার শখ। তার ডুপ্লেক্স বাড়ির প্রতিটি ঘরে রয়েছে 10 থেকে 12টা করে ছবি। তারপরেও ছবি কেনার শখ তার। এক শুক্রবারে লোকমান সাহেব তার মেয়ে রায়াকে নিয়ে নিউ মার্কেট গেলেন ছবি কিনতে। দোকানে ঢুকতেই দারুণ একটা জমিদার বাড়ির ছবি তার মন কাড়ল। ছবিটি অয়েল পেইন্টে করা, কিন্তু এত সুন্দর বলার নয়। ছবিটির সবচেয়ে দর্শনীয় বিষয় হলো বাড়িটির সামনের বাগান, আর বাগানের পাশে বিশাল এক বট গাছ। ছবিটির দরদাম ঠিক করে কিনে ফেললেন লোকমান সাহেব। ছবিটি গাড়িতে তুলে দিন তো। বাবা, এই ছবিটা কেমন যেন অন্ধকারে ঢাকা। তুমি একটা সিনারি কিনতে পারতে। এসব পুরনো বাড়ির ছবি আমার ভালো লাগে না। ঠিক আছে, পরের বার সিনারি কিনবো। এটা তো কিনা হয়ে গেছে, আর বদলাতে চায় না। লোকমান সাহেব বাসায় ঢুকেই ছবিটি টানানোর ব্যবস্থা করলেন। সিঁড়ি দিয়ে ওঠার মুখে একটা ওয়াল এখনো খালি, ওখানে ছবিটি টানিয়ে ফেললেন। দেখো দেখো, ঘরের শোভাই কেমন বদলে গেছে। ওই দিন রাতে খাবার শেষ হলে যে যার মতো ঘরে চলে গেল। রায়া সিটিং রুমে বসে কার্টুন দেখছিল। রায়া, এখন ঘুমাতে আসো। কার্টুন শেষ করে তারপর ঘুমাবো মা। রাত প্রায় 12টা বেজে গেছে। টিভি বন্ধ করে রায়া উপরে ওঠার জন্য সিঁড়িতে পা রাখলো। হঠাৎ কে যেন ওর নাম ধরে বলল, ঘুমাতে যাচ্ছ রায়া? মা গো! রায়া সারা রাত ভয়ে ঘুমাতে পারল না। পরের দিন রাতেও একই ঘটনা ঘটল। রায়া ওর মাকে সব খুলে বলল। মা তো খুবই চিন্তায় পড়ে গেলেন। শুনছো? ঘুমাচ্ছ নাকি? ওঠো তো তাড়াতাড়ি, কথা আছে। কি ব্যাপার, এত জোরে ডাকছো কেন? কি হয়েছে? রায়ার মা সব ঘটনা খুলে বললেন লোকমান সাহেবকে। উনি বেশ অবাক হলেন, কারণ উনি সকালে মর্নিং ওয়াকে বের হওয়ার সময় 2 দিন শুনেছেন ওনার নাম ধরে কে যেন ডাকে ওনাকে। কোথায় চললে লোকমান সাহেব? না না, এটা হতে পারে না। এটা মনে হয় আমার মনের ভুল। উনি সোনার ভুল ভেবে তেমন পাত্তাও দেননি, কিন্তু রায়ার ভয় পাবার কথা শুনে উনি শঙ্কিত হলেন। লোকমান সাহেব সকালেই চলে গেলেন নিউ মার্কেটে। ছবিটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে? বাসার লোকজন ভয় পাচ্ছে। স্যার, আমাকে মাফ করেন। ওই ছবিটা বড়ই অপয়া। আমার দোকানের 2 কর্মচারী ভয় পেয়ে চাকরিই ছেড়ে দিয়েছে। আমি মানুষই পাচ্ছি না এখন। এসব ফালতু কথা বাদ দিয়ে আসল কথা বলো। ছবিটা তুমি কোথা থেকে সংগ্রহ করেছো? স্যার, এটা সাতক্ষীরার শ্যামনগরের জমিদার বাড়ির ছবি। জমিদার সাহেব বাড়ির ছবি আঁকানোর জন্য কলকাতার একজন আর্টিস্ট এনে ওনার বাড়িতে রেখেছিলেন বেশ কিছুদিন। ছবি আঁকা শেষ হলে ওই আর্টিস্ট জমিদারের সাথে কোনো কারণে বেয়াদবি করে। এতে জমিদার তাকে কয়েদ করে রাখেন। এর পরের ঘটনা আর জানি না, তবে অনেক বছর আর ওই ছবিটা ওনার ছোট ছেলের শ্বশুর বাড়িতে ছিল। আমি ছবিটা ওনার শ্বশুর বাড়ি থেকে সংগ্রহ করেছি। ওই বাড়ির লোকেরা আবার আমার আত্মীয়। এবার ঈদের সময় বাড়ি গিয়ে আমি ছবিটার প্রেমে পড়ে যাই। আমার অনুরোধে মাত্র 1000 টাকায় ছবিটি আমার কাছে বিক্রি করে দিয়েছে বাড়ির বর্তমান বাসিন্দা ওসমান আলী। কিন্তু ছবিটা ঢাকায় আনার পর থেকেই আমার নানা রকম বিপদ আপদ লেগেই আছে, তাই ওটাকে বিক্রি করতে দোকানে এনেছিলাম। আপনার পছন্দ হয়েছে আর ভালো দামও পাওয়া গেল বলে বিক্রি করে দিলাম। না না, ছবিটা আমি বাড়িতে রাখতে পারবো না। তুমি ওটা ফেরত নাও। আর ওই যে ওসমান না কি নাম বললে, ওনার কোনো মোবাইল নাম্বার থাকলে আমাকে দাও। আমি ছবির রহস্য উদ্ঘাটন করতে চাই। দোকানে ওসমানের মোবাইল নাম্বার দিল লোকমান সাহেবকে। ছবিটাকে দোকানে পাঠিয়ে লোকমান সাহেব ওসমানের মোবাইলে ফোন করলো। ওসমান প্রথমে কিছুই স্বীকার করল না, কিন্তু পুলিশের ভয় দেখাতেই সব ঘটনা বলা শুরু করলো।
স্যার, ওই ছবিটা বড়ই অলক্ষণীয় ছবি। ওইটা ছিল ছোট কর্তার শ্বশুরবাড়ি। উনি এবং ওনার বউ ভয়রোগে মারা গেলে আমি ওটাকে আমার বাড়িতে লইয়া আসি। কিন্তু আমার পোলাও ভয়রোগে মারা যায় ওই ছবিটা আননের পরে। স্যার, আমার কি দোষ বলেন স্যার? তুমি কেঁদো না। তুমি বলো ছবিটার রহস্য কি? কেন সবাই ভয় পায় ওটাকে? ওই যে আর্টিস্ট আইছিল ইন্ডিয়া থেকে, ওনারে জমিদার বাবু মাইরা পুইত্তা রাখছিল ওনার বাড়ির পাশের জঙ্গলে। জমিদার বাবুর লগে টাকা পয়সা লইয়া কথা কাটাকাটি করছিল আর্টিস্ট। উনি জায়গা গিয়া ওনারে বন্দি কইরা রাখছিল, পরে মাইরা ফালাইছে। তয় শুনছি অনেকে স্বপ্ন দেখছে মাটি খুইরা লাশটা তোলার জন্য আর্টিস্ট অনুরোধ করছে। লোকমান সাহেব সিদ্ধান্ত নিলেন গ্রামে যাবেন আর ঘটনা সত্যি হলে লাশ তোলার ব্যবস্থা করবেন। বাবা, আমি তোমার সাথে যাই প্লিজ বাবা, যাই। লোকমান সাহেব ওকে এবং ছবির দোকানিকে নিয়ে ওসমানের বাড়িতে গেলেন। সব শুনে ভালো করে খোঁজ খবর নিয়ে তারপর ছবির ওই জমিদার বাড়িতে গেলেন। দূর থেকে জমিদার বাড়ি দেখে চমকে উঠলেন লোকমান সাহেব। রায়া জড়সড় হয়ে বাবাকে জড়িয়ে ধরল। বাড়িটা হুবহু ছবির মতো দেখতে। গেটে একজন দারোয়ানকে দেখা গেল। ওরা ভেতরে ঢুকতে চাইলে সে বলল, এইটা ভয়ঙ্কর অভিশপ্ত বাড়ি, এইখানে গেলে কেউ ফেরে না। আল্লাহ আমারে কেমনে যেন বাঁচাইয়া রাখছে। ঠিক আছে, আমরা অল্প সময় নেব, বেশিক্ষণ থাকবো না। ভাই, আমরা অনেক দূর থেকে আসছি, দয়া করে একটু আমাদেরকে ঢুকতে দেন। আচ্ছা ঠিক আছে, তাইলে যান। দারোয়ান ভাই, আপনিও চলেন না আমাদের সাথে? আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। চলেন না ভাই, একটু চলেন না ভাই। আচ্ছা চলেন। ওরা দারোয়ানকে সাথে নিয়ে ভেতরে ঢুকলো এবং বিস্মিত হলো। দোকানের ছবিটার মতো হুবহু একটা ছবি দেওয়ালে টানানো দেখে। এই ছবিটাই কাল জমিদার বাবা একটা ছবি আঁকতে বলছিল। বেড়ার দুইটা ছবি আঁকা দান মারছিল ভাবল। তাতে উনি রাইগা গিয়া বেড়ারে মাইরা ফালাইলো আর নিজেও 3 দিনের মধ্যে ভয় রোগে মইরা গেছে। এরপর এই বাড়ি থেকে সকলে ভাগছে। সন্ধ্যা হয়ে এসেছে। সবারই গা ছমছম করতে লাগলো। দারোয়ান আলোর ব্যবস্থা করতে গেল। হঠাৎ বিকট জোরে সদর দরজা বন্ধ হয়ে গেল। ওরে বাবা গো, মা গো! তোরা আমাকে মাটির নিচ থেকে তুলে ভালো করে কবর দে, আমার আত্মা কষ্ট পাচ্ছে। দারোয়ান হারিকেন আনতেই ছায়ামূর্তি অদৃশ্য হয়ে গেল। প্রতিদিন এমনে কান্দে ওই আত্মা, কিন্তু ওরে তোলনের ব্যবস্থা করে না। তুমি কি করো তাহলে? আমি একা কি করবো? ওই জঙ্গলের মধ্যে কোনখানে ওনারে পুইতা রাখা হয়েছে আমি খুঁজাও পাই না। আমি জানি সকালে ওইখানে আমরা যামুনে। এখন সকলে আমার বাড়িতে চলেন। সকালে আরো কিছু লোক নিয়ে ঘন জঙ্গলের মধ্যে ঢুকলো লোকমান সাহেব। বহু খোঁজাখুঁজির পর জায়গাটা পাওয়া গেল। ছোট কর্তা আমারে কইছিল সবচেয়ে বড় একটা সুন্দরী গাছের নিচে ওরে পুইতা রাখছে। এইটাই সেই গাছ। খোঁড়া শুরু হলো গাছের নিচের মাটি, আর তখন সা সা করে বাতাস বইতে লাগলো। সবাই দোয়া পড়া শুরু করলো। খানিকক্ষণ খোঁড়ার পর একটা কঙ্কাল পাওয়া গেল। সকলে ভয় পেয়ে গেল। তারপর কঙ্কালটাকে উঠিয়ে জমিদার বাড়িতে নিয়ে গেল। স্থানীয় ইমাম সাহেবকে ডেকে দাফন সম্পন্ন করা হলো। দোয়া পড়ল সকলে মিলে, আর ওই বাড়ির সামনেই আবার কবর দিল কঙ্কালটাকে। কিন্তু আশ্চর্য বিষয় হলো, ওই দিন থেকে দারোয়ানকে আর পাওয়া গেল না। দারোয়ান যে কোথায় অদৃশ্য হলো কে জানে। লোকমান সাহেব রায়াকে নিয়ে ঢাকায় ফিরে এলেন, কিন্তু
মন থেকে মুছতে পারলেন না এই ঘটনা।